নমস্কার, আপনাদের স্বাগত জানাই টিউটোপিয়ার উদ্যোগে আমাদের এই আড্ডায়, যার নাম শ্রীজাতর ক্লাসরুম। আজকে এমন দুজন মানুষ আমাদের সঙ্গে আছেন, বয়সে তরুণ। তারা তরুণ ও তরুণদের জীবনের পরীক্ষার পথে এগিয়ে দিয়ে যান এবং দুজনেই দুটো করে এমন বিষয় পড়ান যে দুটো বিষয় একে অপরের থেকে একটু দূরত্বেই অবস্থান করে, অন্তত তথাকথিতভাবে। আমি আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন শুভঙ্কর। নমস্কার। আর আমাদের সঙ্গে আছেন সুদীপ্ত। নমস্কার। শুভঙ্কর, আপনি পড়ান কম্পিউটার সায়েন্স এবং বাংলা। এই বৈপরীত্যের মিলন কি করে ঘটলো আগে বলুন। এই তো মানে যারা বাংলা পড়ে তারা একটু কম্পিউটার থেকে দূরে থাকে চিরকাল, আমাদের সময় দেখতাম। আর যারা কম্পিউটার জানে তারা আবার সাহিত্যকে একটু দূরের মনে করে। আপনি এই দুটো কি করে মেলালেন? মানে জীবনের পথে চলতে চলতে যখন দেখলাম কিছু করার দরকার আছে কম্পিটিটিভ এক্সামে কিছু দিতে গেলে, তখন কম্পিউটার শেখাটা বা কম্পিউটার বাধ্যতামূলক হয়ে পড়লো। ঠিক তখন সেই দিক থেকে কম্পিউটার, তখন আমি চিন্তা করলাম যখন কম্পিউটার শেখাটা বাধ্যতামূলকই, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য লাগে, তো এমন একটা জায়গা থেকে করব যেটা আমার ভালো শিখতে পারবো এবং অল ইন্ডিয়া বেসিস কোনো একটা কিছু হবে। তখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি থেকে আমি বারডোয়ে গে লেভেল আমি করলাম। আচ্ছা, কিন্তু বাংলাটা কোত্থেকে এলো? বাংলাটা এসেছে আমার মায়ের থেকে। আচ্ছা, মানে মা স্বভাবতই হচ্ছে ছোট থেকে দেখেছি চিরকালীন সাহিত্য চর্চা, তারপর লেখালেখির মধ্য দিয়ে থাকতেন মা। তো সেইটা আমার মধ্যে কোথাও না কোথাও ছোট থেকে আমার মনে হতো যে লেখালেখির মধ্য দিয়ে যদি কিছু করা যায়, তাই ছোট ছোট ম্যাগাজিনে মায়ের মধ্য দিয়ে আমার হাতে করি। আচ্ছা, এই থেকে আমার বাংলা নিয়ে পড়াটা অনেক। তো এখন আপনি একই সঙ্গে কম্পিউটার সায়েন্সও পড়ান ছাত্রছাত্রীদের আর বাংলা পড়ান। বেশ। এবং এই দুটোই কাজে লাগে আশ্চর্যজনক ভাবে কম্পিটিটিভ এক্সামে। সে তো বটেই, নিশ্চয়ই। মানে পশ্চিমবাংলার যে কোনো পরীক্ষাতে কম্পিউটার সায়েন্স এবং বাংলা দুটোই কাজে লাগে। বেশ, আমি আসি সুদীপ্তর কাছে। আপনি কত বছর হলো পড়াচ্ছেন? আমার অ্যাকচুয়ালি অনেক বছরই হয়ে গেল। প্রথমে প্রাইভেট টিউশন করতাম। আর আপনি আগে বলুন আমাদের যে পড়ানোটা শুরু হলো কিভাবে, সেটা যদি দর্শকদের বলেন। অ্যাকচুয়ালি পড়ানো শুরু বলতে আমার প্রথম যখন আমি কলেজে পড়তাম তখন থেকেই আমি যেখানে গান শিখতাম সেই গানের দিদিমণি আমাকে প্রথম আর কি বলেন যে একজন ছাত্রী আছে, তো খুব বাচ্চা মেয়ে তখন, তো তাকে পড়ানোর জন্য। তো সেইখান থেকেই প্রথম শুরু হয় আর কি, মানে হাত খরচাও হয়ে যেত সমস্ত। আর এখন সেটাই জীবনে পরিণত। এখন সেটা আবার একদম। তো এই ওরও মতো একটা বৈপরীত্য আপনার মধ্যে আছে, সেটা হচ্ছে যে কমার্স একেবারে বৈষয়িক একটা বিষয়, একদম। আর সংস্কৃত আমাদের আদি ভাষা, তার সাহিত্য, তার পদাবলী, তার কবিতা, এই দুটোকে মেলাচ্ছেন কি করে? অ্যাকচুয়ালি মেলানোর ব্যাপার সেটা না, মানে কমার্স হচ্ছে আমার প্রথম থেকে নেওয়া, মানে একদম যেরকম 11-12-এ কিছু তো আর্টস কমার্স সায়েন্স কিছু একটা নিতে হয়, তখন খুব যে মানে ভীষণ ভালোবেসে নিয়েছি, ভীষণ বুঝে নিয়েছি সেরকম ব্যাপারটা নয়। মানে অনেক সময় হয় না, মানে একটা প্রবাহের মধ্যে দিয়ে নিয়ে নিয়েছিলাম কমার্স, তো সেটাকে অবশ্যই খারাপ লাগে না, অবশ্যই ভালো লাগে, সেটাও ঠিক আছে। কিন্তু আমার ছোট থেকে যে একটা টান ছিল বিভিন্ন রকম মানে পৌরাণিক বিভিন্ন গল্প বা বিভিন্ন রকম আমাদের পুরা কথা, এই যে বিভিন্ন পৌরাণিক গল্প বা ইত্যাদি এইসব পড়তে গিয়ে অনেক বিভিন্ন সংস্কৃত শ্লোক আসতো, যেখান থেকে সংস্কৃত জানার প্রতি একটা আগ্রহ জন্মায়। এবং সেইখান থেকে আমার ধীরে ধীরে এই সংস্কৃত এবং কমার্স অবশ্যই খারাপ লাগে না। এবং সাথে সাথে বাংলা, উনি যেটা বললেন আমি জানি না, উনি হয়তো কথা শুনে মনে হলো কিছু লেখালেখির অভ্যাস আছে, এবং আমারও সেটাই, মানে বাংলাতেও বিভিন্ন রকম ব্রজবুলি ভাষা নিয়ে বিভিন্ন রকম লেখা বা এ করা, এই ধরনের গুলো। চমৎকার। দুজন তরুণ শিক্ষক আমাদের সঙ্গে আছেন, তাদের নিয়ে আমরা আড্ডায় থাকবো। ফিরছি পরের রাউন্ডে। আমরা ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের পরের রাউন্ডে শুভঙ্কর আর সুদীপ্তর সঙ্গে। আমি আগে আপনাকে জিজ্ঞেস করি, আপনি পড়ানোর পাশাপাশি একটা নাটকের দলের সঙ্গে যুক্ত, এই নাট্যচর্চা কিভাবে শুরু হলো? আসলে সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের বিভিন্ন লেখা নাটক আমরা একটা পারফর্ম করি একটা দলের মাধ্যমে, ওঙ্কারনাথ সংস্কৃতি সংঘ আমার দলের নাম, এবং সেখানে আমি ডিরেকশন দিই। কিন্তু মানে মূল বিষয় যেটা হলো, সেইখানে কিন্তু কোনো মানে যারা করেন তাদের কিন্তু কেউই নাট্য জগতের সাথে যুক্ত নয়, মানে এসব পেশাদার থিয়েটার দল একেবারেই নয়। মানে সবাই আর কি ঠাকুরের অনুরাগী, মানে ওঙ্কারনাথ দেবের অনুরাগী বলা যায়। তো এবং সেইখান থেকেই যাবতীয় সমস্ত কিছু
নাটকের প্রতি তাদের ভালোবাসা, এবং তাদেরকে আমার ছোট থেকে স্কুলে অ্যাকচুয়ালি নাটকের অভ্যেস কিছুটা বলা যেতে পারে। তো সেইখান থেকে আমি নাটক সম্বন্ধে কিছুটা জানতাম এবং নাটক লিখেছি, আগে পারফর্মও হয়েছে। তো সেই জন্য সবাই বলে যে এরকম নাটকটা শিখিয়ে নিয়ে যদি প্রস্তুত করা যায়, এবং বলা যায় যে মানে এখন প্রায় 70-80-র ওপর শো মানে হয়েছে, বিভিন্ন রকম 4-5টা প্রোডাকশনও আমাদের রেডি থাকে ঠাকুরের বিভিন্ন জায়গায়। অবশ্যই ভক্তিমূলক, এবং শুধুমাত্র ভক্তিমূলক বলা যায় না, বিভিন্ন প্রাদেশিক নাটকও রয়েছে তার মধ্যে, মানে মহারাষ্ট্রের বিভিন্ন ভক্তদের নিয়ে, তারপর সাউথ ইন্ডিয়ার, মহারাষ্ট্র, সাউথ ইন্ডিয়া, বা বিভিন্ন রকম বাংলার চৈতন্যদেবের ওপর নদিয়া নাগর রয়েছে। এইরকম বিভিন্ন রকম নাটক আমরা বিভিন্ন জায়গায় প্রস্তুত করে থাকি। চমৎকার। আপনার কাছে আসি শুভঙ্কর, আপনার একটা স্মৃতির কথা বলছিলেন যে একজন শিক্ষকের কথা স্কুলে, সেটা কি হয়েছিল বা সেটা আপনার জীবনে কেন গুরুত্বপূর্ণ? কারণ একজন শিক্ষক, কারণ ছোটবেলা থেকেই আমি ওই শিক্ষকতাটা পেয়েছি, মানে দেখে বড় হয়ে ওঠা। তো সেইখান থেকে যখন আমার মনে হতো শিক্ষকতাটা প্রচন্ড পরিমাণে আমাকে আকর্ষণ করতো। আচ্ছা, এই যে অভিভাবকের মতন কাজ করা, আমরা জানি কি প্রথম থেকে অভিভাবক হচ্ছে হয় মা বাবা হয়, তারপরে হয় আমাদের গুরু বা শিক্ষা গুরু যিনি আছেন। তো সেই দিক থেকে আমি যখন স্কুল জীবন অতিক্রম করে এলাম, তারপর যে যার হোম টিউশন থাকলো, তারপর যে যার কলেজ, ইউনিভার্সিটি, যে যার একটা। তো সেই দিক থেকে যখন আমার প্রায় পড়াচ্ছি প্রায় 4-5 বছর হয়ে গেছে, তখন মোটামুটি আমার এরিয়াতে, টালিগঞ্জ কুদঘাট এরিয়াতে, মানে আপনি গেছেন বোধহয়, আপনি বললেন অনুষ্ঠানের আগে, তো ওই জায়গাতে মোটামুটি একটু হলেও নাম হয়েছে। তখন একদিন আমার স্যারের সাথে দেখা হয়েছে রাস্তার মধ্যে। উনার নাম হচ্ছে তপন কুমার বাবু, উনি গঙ্গাপুরী স্কুলের আমার শিক্ষক আর কি। তো উনি আমি দেখা মাত্র আমরা প্রণাম করলাম, প্রণাম করে তখন উনি রিটায়ার হবে করছেন। তখন বলে কি রে কেমন আছিস, কি করছিস, এরকম কথা। এবার কথা বলছি এমন সময় আমার কিছু ছাত্রছাত্রী যারা তখন কম্পিটিটিভ এক্সামে, তখন ওই WBCS এবং তোমার ওয়েস্ট বেঙ্গলের কিছু কম্পিটিটিভ এক্সামে তারা পরীক্ষা দিচ্ছিল এবং খুব সিরিয়াসলি তাদেরকে আমি গাইড দিচ্ছিলাম। তখন ওরা দেখি একজন স্টুডেন্ট এসে আমার পায়ে প্রণাম করলো। মানে তখন আমার জিনিসটা ভালো লাগলো যে একজন শিক্ষক, আমার শিক্ষক, আবার সেইখানে সেই মুভমেন্টে আমি একজন শিক্ষক হয়ে সেখানে আমি প্রণাম করছি। তখন আমি কিছু কথা বলতে যাবো কি, তখন আমি উল্টে যেহেতু আমি আমার শিক্ষককে করলাম, তখন আমি বললাম ঠিক আছে পরে কথা বলছি। তারপরে আমার শিক্ষক ফাঁকা হয়ে যাওয়ার পর বলল যে শুভঙ্কর, তোমাদেরকে দেখলেই বোঝা যায় আমার শিক্ষার সার্থকতা হয়েছে, এবং এই যে তোমার মধ্য দিয়ে, এই যে তোমাদের জেনারেশনের মধ্য দিয়ে তোমরা তার পরবর্তী জেনারেশনে আমাদের শিক্ষাটা মানে বাহিত করছো, এইটাই অনেক, এইটাই আমাদের সার্থকতা। খুব ভালো। মানে আমি এইটা কথা বলার পর সত্যি আমার চোখ দিয়ে জল এসে গেছে। স্বাভাবিক। আমরা আছি দুজনের সঙ্গে, আড্ডা দিচ্ছি, আড্ডা জমে উঠেছে। ফিরছি পরের রাউন্ডে। আমরা ফিরে এলাম পরের রাউন্ডে শুভঙ্কর আর সুদীপ্তকে সঙ্গে নিয়ে। শুভঙ্কর, আপনার ছোটবেলাটা সংসার সংগ্রামের মধ্যে দিয়ে কেটেছে, দিনগুলো নিশ্চয়ই খুব সহজ ছিল না। একদমই। আর সেই সময় স্কুল থেকে ফেরার পথে সহজ না, আমার বাবা তখন গৃহশিক্ষকতা করতেন যেহেতু, আচ্ছা, মানে বাবার থেকেই দেখা আর কি, তখন সংসারটাই বাবা ঠিকঠাক চালাতে পারতেন না, মানে খুব কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। আমি এখানে একটা প্রশ্ন করি, সেটা আপনি যদি দর্শকদের বলেন যে তখন আপনি এই কষ্টটা দেখেছেন, যে আপনি বলছেন যে সংসার ঠিক মতো চালানো, তো তখন আপনার মনে হয়নি যে গৃহশিক্ষকতার পেশায় যাব না, ঝুঁকি হয়ে যাবে? না, কিন্তু ওই যে শিক্ষকতার মধ্যে যে একটা আলাদা মাধুর্যতা রয়েছে, যে একটা জীবনের মানে সমাজের কারিগর, একটা প্রধান ভূমিকা, তাকে যে অভিভাবকের মতন ছাত্রছাত্রীদেরকে গাইডেন্স দেওয়া, সেটা আমার কাছে খুব খুব ভালো লেগেছিল। তো স্কুল থেকে ফেরার পথে বোধহয় কোনো একটা ঘটনার কথা আমি শুনছিলাম, সেইটা কি যদি একটু সংক্ষেপে বলেন? এটা স্কুল থেকে ফেরার পথে, তখন আমি ক্লাস 9-এ পড়ি অ্যাকচুয়ালি। স্কুল থেকে যখন বেরোচ্ছি তখন যা হয়, আর সবার গার্জেনরা তো নিতে আসে, আর সেদিন আমার গার্জেন নিতে এসেছিল, আমার মা বেসিক্যালি। ওই তখন যখন স্কুল থেকে ফিরছি তখন সবাই দেখি না মটকা কুলফি খাচ্ছে, তখনকার সময় ওই আইসক্রিম আর মটকা কুলফি, মানে জানেন বোধহয় আইসক্রিম আর মটকা কুলফিটা খুবই দারুণ আর কি। তখন আমি ওই মটকা কুলফি খাওয়ার জন্য মাকে খুব জেতাজেতি, কারণ সবাই তখন খাচ্ছে, তখন আমি বলি মা আমিও খাবো। তখন একবার নয়, দুবার নয়, 3বার বলি,
ঠিক আছে, বলেই যাচ্ছে, তো মা কিছুতেই কিনে দিচ্ছে না। তখন আর 5টা যে যাচ্ছে সাথে সাথে তারও দিকে আমাকে সব খাচ্ছে, আমারও খুব খারাপ লাগলো জিনিসটা। এবার তখন যা হয় বাচ্চা, আমি জেদ ধরলাম মায়ের শাড়ির যে আঁচলটা ধরে, আমি বললাম না তুই কেন দিচ্ছ না, একদম পুরো রাস্তায় ঝুলে বসেছি আর কি। তখন মা তখন সবার সামনেই, যখন মার পাচ্ছে না, আমার এত জেদাজেদিতে, তখন মা একটা ঠাস করে থাপ্পড় মারলেন। থাপ্পড় মেরে তখন বললেন যে দেখ, তোকে দিচ্ছি না এই নয় যে ওটা খেতে নেই বা তুই খাবি না সেটা না, দিচ্ছি না এই কারণ। মা তখন নিজের ব্যাগটা খুলে দেখালেন। বাবা তখন যা হয় সীমিত রোজগারের মধ্যে টেনে টুনে চলা, তখন ওই পয়সা ছিল, যা পয়সা ছিল বা মা ওই বাজার করলেন, মানে বাজার করে নিয়েছেন, আর 1 টাকাও নেই। তো সেই এটা কি আর সেখানে বলা যায় ওপেনলি? তো মা সেটা থাপ্পড়ের মধ্যে দিয়ে বললেন যে তোকে যখন বলছি তুই তো বুঝবি জিনিসটা। কিন্তু আজ সেই জীবনটা আপনি পেরিয়ে এসেছেন, আজ আমি এখনকার জীবনে বুঝতে পারি যে সেটা কতটা গুরুত্বপূর্ণ জীবনে চলতে গেলে। ঠিক ঠিক। সুদীপ্ত, আমরা একটা মর্মস্পর্শী কাহিনী শুনলাম। এই রাউন্ডে আর কথা না বাড়িয়ে আপনি যদি দুকলি গান আমাদের শোনান, সেই দিয়ে আমরা এই রাউন্ডটা শেষ করব। আচ্ছা, আমার নিজের লেখা একটা নিশ্চয়ই বাউলাঙ্গ। গুরু বিনা ত্রিভুবনে, গুরু বিনা ত্রিভুবনে, নাই রে অন্য ধন, গুরু ভজ মন রে আমার, গুরু জপ মন। কত লক্ষ জনম ঘুরে ভোলাম মন আমার, কত লক্ষ জনম ঘুরে জমল কর্ম বারে বারে, মুক্তি দিতে এলেন এবার গুরু মহাজন, গুরু ভজ মন রে আমার, গুরু জপ মন। সাধু সাধু। আমরা চমৎকার একটা রাউন্ডের মধ্যে ছিলাম। আমরা ফিরবো শুভঙ্কর আর সুদীপ্তকে নিয়ে আমাদের শেষ রাউন্ডে। ফিরে এলাম শেষ রাউন্ড নিয়ে। আমি শুভঙ্করকে আগে জিজ্ঞেস করি, আপনি যেহেতু কম্পিউটার সায়েন্সের মানুষ, এই যে এখন চারিদিকে একটা গেল রব উঠেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে, সে কবিতাও লিখে দিচ্ছে, সে গানও গেয়ে দিচ্ছে মানুষের গলায়, তো আগামী দিনে কি আমাদের কারো আর কোনো কাজ থাকবে না, সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে? কারণ বর্তমান যে যুগ এখন তো সেটাই হচ্ছে। এআই এখন অনেক মানুষের মানে মানুষ কিন্তু অনেক কাজ একসাথে করতে পারে না, কিন্তু এআই কিন্তু খুব অল্প সময় অনেকক্ষণ ধরে নিরলস পরিশ্রম করে বহু মানুষের কাজ একসাথে করে দিচ্ছে। তো আগামী দিনে কিন্তু এআই এর জনপ্রিয়তাটা বহু পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটা করতে হবে যে এআই কিন্তু পরিচালনা হয় মানুষের দ্বারা, ঠিক? তো মানুষের ক্রিয়েটিভিটিটাকে কিন্তু বাড়াতে হবে, তবেই কিন্তু তারা নতুন ধরনের এআই বা এই ধরনের সম্ভাব্য যন্ত্রপাতিগুলোকে মানুষ তৈরি করবে। এবং আমার মনে হয় এআই কে ঠিক মতো ব্যবহার যারা করতে পারবেন তাদের একটা ভবিষ্যৎ হয়তো আছে, বাকিদের ভাবতে হবে। ঠিক। আমি সুদীপ্তর কাছে আসি। সংস্কৃত আপনার ভালোবাসার জায়গা, আপনার একটা কি বলবো, সংস্কৃতের প্রতি গভীর প্রেম আছে আপনার, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যেমন এআই এর চাহিদা বাড়ছে, সংস্কৃত চাহিদা আমি কমতে দেখি চারপাশে। কেবল যখন পুজোর মন্ত্রোচ্চারণ হয় তখন সংস্কৃত শুনতে পাই কানে, নইলে তো শুনতে পাই না। তো সংস্কৃতর কি ব্যবহারিক প্রয়োগ আছে আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে যেহেতু এটা একটা প্রাচীন ভাষা, তো যদি সংস্কৃত নিয়ে আমরা চর্চা না করি বা এগিয়ে না যাই, ভাষাটা অবলুপ্ত হয়ে যাবে। তার ফল একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইতিহাস আমরা কিন্তু খুঁজে পাই ওই বিভিন্ন রকম স্ক্রিপচারের পাতা থেকে। এবার সেই স্ক্রিপচারের পাঠোদ্ধার যদি করতে হয় তো অবভিয়াসলি তার ভাষাটা জানতে হবে। এই রকম আমাদের প্রত্নতাত্ত্বিক দিক থেকে বা বিভিন্ন রকম আমাদের ইতিহাস জানতে গেলে আমাদের সংস্কৃতের প্রয়োগ অবশ্যই জানতে হবে, কারণ ভাষাটাকে আমাদের কিন্তু হারিয়ে যেতে মানে দেওয়া চলবে না। ঠিক ঠিক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। একটা ছোট্ট উপহার আমি তুলে দিতে চাই।
অনেক মূল্যবান। খুব ভালো থাকবেন, আর ভালো থাকবেন আপনারাও যারা শ্রীজাতর ক্লাসরুমের নৃত্যসঙ্গী। আবার দেখা হবে পরের কোনো পর্বে।